আসসালামু আলাইকুম। আমি তুলনা খাতুন, সহকারী অধ্যাপক হিসেবে ঢাকা কলেজে প্রাণীবিদ্যা বিভাগে কর্মরত। আজকে আমি আমার দ্বিতীয় বর্ষের ছাত্রদের জন্য যে টপিকসটি নিয়ে এসেছি সেটা ব্রাঙ্কিওস্টোমার সার্কুলেটরি সিস্টেম। আজকের আমার কোর্স কোড SCZ201। ব্রাঙ্কিওস্টোমা প্রাণীটি রক্ত সংবহন তন্ত্র যথেষ্ট সরল প্রকৃতির হলেও জলজ মেরুদণ্ডী প্রাণীদের সাথে এর রক্ত সংবহন তন্ত্রের অনেক মিল আছে এবং এর রক্তে সাধারণত হিমোগ্লোবিন বা শ্বাসরঞ্জকের অনুপস্থিতি এর রক্ত সংবহন তন্ত্রকে বিশেষ তাৎপর্যময় করেছে। তো আমরা দেখি সার্কুলেটরি সিস্টেম অফ ব্রাঙ্কিওস্টোমা। এর রক্ত সংবহন তন্ত্রে আমরা যে অংশগুলো দেখি, অপ্রকৃত হৃৎপিণ্ড, রক্ত এবং সাইনাস ভেনুসাস আর রক্ত বাহিকা। ব্রাঙ্কিওস্টোমার রক্ত আমরা আগেই বলেছি বর্ণহীন, কারণ এখানে হিমোগ্লোবিন বা শ্বাসরঞ্জকের উপস্থিতি নাই, কোনো রক্তকণিকাও সাধারণত দেখা যায় না এবং যেহেতু এর শ্বাসরঞ্জক বা হিমোগ্লোবিনের অনুপস্থিতির কারণে এর শ্বসন প্রক্রিয়াটা বেশ বিঘ্নিত হয় এবং এর শক্তি উৎপাদন প্রক্রিয়াটাও বেশ মন্থর। যেহেতু এটা মাটির নিচে সাধারণত কাদার মধ্যে গর্ত খুঁড়ে অবস্থান করে, এর চলাচলে বেশি প্রয়োজন হয় না, সেই কারণে দেখা গেছে যে এর শক্তির প্রয়োজনটা তুলনামূলকভাবে কম। সাধারণত মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের মতো এর হৃৎপিণ্ডের উপস্থিতি আমরা দেখি না, তবুও যে অংশটুকু আমরা দেখি সেটাকে আমরা অপ্রকৃত হৃৎপিণ্ড হিসাবে আখ্যায়িত করেছি। আমরা দেখি এদের রক্ত সংবহন তন্ত্রে প্রকৃত হৃৎপিণ্ড থাকে না, কিন্তু এখানে সাইনাস ভেনুসাসের এখানে অবস্থান আমরা দেখছি। সাইনাস ভেনুসাস, এই সাইনাস ভেনুসাসের সম্মুখ দিকে আমরা গলবিলে ফেরেঞ্জিয়াল অংশ, গলবিলে সাধারণত দুই পাশে অন্তর্বাহী বা এফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনীর সৃষ্টি হয়েছে। এই সাইনাস ভেনুসাসের সম্মুখে যে অঙ্কীয় মহাধমনী আছে, এখানে আমরা অঙ্কীয় মহাধমনী দেখতে পাচ্ছি এবং এই অঙ্কীয় মহাধমনী থেকে সাধারণত আমরা দুইটা অন্তর্বাহী ফুলকা ধমনীর অবস্থান দেখতে পাচ্ছি, অন্তর্বাহী ফুলকা ধমনী। এবং এই অন্তর্বাহী ফুলকা ধমনী যেখান থেকে উৎপত্তি হয়েছে সেই অংশে একটা স্ফীত একটা অংশ আমরা দেখতে পাই। এই স্ফীত অংশটাকে আমরা বাল্ব বলে আছি, প্রসারণী বা বাল্ব বলে থাকি। এটাকে আমরা অপ্রকৃত হৃৎপিণ্ড বলে থাকি, অপ্রকৃত হৃৎপিণ্ড বলে থাকি। এবং দেখা গেছে যে এটা যেহেতু সংকোচনশীল, সেহেতু এটাকে আমরা সংকোচনশীল হৃৎপিণ্ড বলে থাকি। সাধারণত মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডে আমরা বিভিন্ন প্রকোষ্ঠের উপস্থিতি দেখে থাকি, কিন্তু যেহেতু এটা লোয়ার কর্ডেট সেহেতু এর হৃৎপিণ্ড সাধারণত উন্নত নয়, কিন্তু সেখানে আমরা একটা প্রকোষ্ঠের অবস্থান দেখে থাকি
স্ফীত একটা প্রকোষ্ঠের মতো, যেটাকে আমরা সাইনাস ভেনোসাস বলছি। তো আমরা দেখি ব্রাঙ্কিওস্টোমার গলবিল, এটা গলবিল অঞ্চল। এই গলবিল অঞ্চলের পেছনে, এটা পশ্চাৎ অংশে সাধারণত আমরা একটা থলির মতো অঙ্গ দেখতে পাচ্ছি। সেই অঙ্গটাকে আমরা সাইনাস ভেনোসাস বলছি। এবং দেখা গেছে যে সাইনাস ভেনোসাসে দেহের বিভিন্ন অংশ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বাহিত হয়ে সাইনাস ভেনোসাসে আসে। কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত শিরাবাহিত হয়ে সাইনাস ভেনোসাসে জমা হয় এবং সেখান থেকে এক সময় সাইনাস ভেনোসাস থেকে এক সময় রক্ত অঙ্কীয় মহাধমনী হয়ে ফুলকা অংশে অথবা গলবিল অংশে প্রবেশ করে। রক্তবাহিকা সাধারণত এদের প্রকৃত হৃৎপিণ্ড না থাকায় এদের রক্তবাহিকাগুলোকে ওভাবে আমরা ভাগ করতে পারি না। তারপরেও আমরা সাধারণত দেখি বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর সাথে এদের রক্ত সংবহন তন্ত্রের কিছুটা সাদৃশ্য থাকায় আমরা এদেরকে শিরা বা ও ধমনী নামে আখ্যায়িত করেছি। এবং এখানে আমরা পরবর্তীতে বিভিন্ন শিরা ধমনীর অবস্থান আমরা দেখতে পাবো। এবং দেখা গেছে যে শরীরের বিভিন্ন অংশ থেকে রক্তগুলা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত শিরাবাহিত হয়ে সাইনাস ভেনোসাসে আসে এবং সাইনাস ভেনোসাস থেকে এক সময় রক্তগুলা অঙ্কীয় মহাধমনী হয়ে অঙ্কীয় মহাধমনীর মাধ্যমে এক সময় অন্তর্বাহী ফুলকা ধমনী বা এফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারির মাধ্যমে গলবিলে প্রবেশ করে। গলবিলের ফুলকা অংশে গ্যাসীয় বিনিময়ের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এক সময় আমরা বহির্বাহী ফুলকা ধমনীর সাহায্যে গ্যাসীয় এক্সচেঞ্জের মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত বহির্বাহী ফুলকা ধমনী বহন করে পৃষ্ঠীয় মহাধমনীতে নিয়ে যায় এবং সেখান থেকে ধমনীর বিভিন্ন শাখার মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে রক্ত বাহিত হয়। তো এখানে আমরা এর ধমনীগুলাকে দুইটা প্রধান ভাগে ভাগ করেছি, একটা এফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি, ইফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি। এফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি আমরা সেই ধমনীগুলাকে বলছি যেগুলা সাইনাস ভেনোসাস থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত অঙ্কীয় মহাধমনীতে ভেন্ট্রাল অ্যাওর্টাতে নিয়ে আসে এবং ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে সাধারণত যে রক্তবাহিকাগুলা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে গলবিলের ফুলকা দণ্ডে প্রেরণ করে ফুলকা অংশে নিয়ে আসে তাকে আমরা অন্তর্বাহী ফুলকা ধমনী বলছি। এবং দেখা গেছে যে গ্যাসীয় বিনিময়ের মাধ্যমে পরবর্তীতে ফুলকা অংশের ফুলকা দণ্ডের যে রক্তবাহিকা আছে সেখান থেকে সেই বাহিকার মাধ্যমে যে রক্তগুলা আমাদের পৃষ্ঠীয় মহাধমনীতে অক্সিজেন যুক্ত রক্তগুলো নিয়ে যাচ্ছে সেগুলাকে আমরা বহির্বাহী ফুলকা ধমনী বলি। সর্বোপরি সাধারণত গলবিলের ফুলকা অংশ থেকে অক্সিজেন যুক্ত রক্ত পরবর্তীতে পৃষ্ঠীয় মহাধমনীতে আসছে এবং সর্বোপরি সেখান থেকে শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন যুক্ত রক্ত পরিবাহিত হচ্ছে এই বহির্বাহী ফুলকা ধমনী বা এফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারির মাধ্যমে। এর বিভিন্ন ধমনীর বিভিন্ন শাখাসমূহ আমরা দেখে থাকি। তো আমরা দেখি অঙ্কীয় মহাধমনী। এখানে আমরা সাইনাস ভেনোসাস থেকে এই যে এখানে একটা সাইনাস ভেনোসাসের অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং সাইনাস ভেনোসাস থেকে আমরা দেখছি যে শরীরের সম্মুখ দিকে অঙ্কীয় রেখা বরাবর অগ্রসর হচ্ছে একটা রক্তবাহিকা এবং এটাকেই আমরা সাধারণত অঙ্কীয় মহাধমনী বলছি, অঙ্কীয় মহাধমনী। এবং
এই মহাধমনির মাধ্যমে সাধারণত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সামনের দিকে প্রবাহিত হয়। এফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী, আমি আগেই বলেছি এফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী হচ্ছে অঙ্কীয় মহাধমনী থেকে উৎপন্ন হয়ে গলবিলের ফুলকাদণ্ডে সাধারণত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলোকে বহন করে। তো আমরা দেখি এখানে আমার এখানে অঙ্কীয় মহাধমনী, এটা অঙ্কীয় মহাধমনীর অবস্থান দেখছি এবং এই অঙ্কীয় মহাধমনী থেকে সাধারণত গলবিল রিজিয়ন আমাদের এটা সাধারণত গলবিলের দুই পাশে এই যে দুইটা শাখা, গলবিলের দুই পাশে সাধারণত এফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী সৃষ্টি হচ্ছে, যেটাকে আমরা এফারেন্ট আর্চেজ বলে থাকি এবং এর উৎপত্তি স্থল হচ্ছে এই অপ্রকৃত হৃৎপিণ্ড এবং শাখা সৃষ্টির মাধ্যমে সাধারণত দেখা গেছে যে এই এফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনীর মাধ্যমে রক্ত এই গলবিলের ফুলকাদণ্ডে প্রেরিত হয় পরিশোধনের জন্য। ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী এটা গলবিলের সাধারণত পৃষ্ঠীয় অংশে, আমরা এটা অঙ্কীয় অঞ্চল, এটা পৃষ্ঠীয় অঞ্চল, সাধারণত পৃষ্ঠীয় অঞ্চলে সাধারণত আমরা জোরবদ্ধভাবে এফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী দেখতে পাই। এখানে আমরা এফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী দেখি, এখানে একটা, এটাকে আমরা প্রাইমারি এফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি বলছি, এটাকে বলছি সেকেন্ডারি এফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি, যেটা অঙ্কীয় মহাধমনী থেকে তৈরি হচ্ছে। আর পরবর্তীতে ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনীটা আমরা দেখি গলবিলের পৃষ্ঠীয় দিকে জোড়াবদ্ধভাবে সাধারণত ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনীগুলো অবস্থান করে। পরবর্তীতে ইফারেন্ট এবং এফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী পরস্পর যুক্ত হয়। এখানে আমরা দেখছি এফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী পরবর্তীতে এরা যুক্ত হয় এবং গলবিলের এই রক্ত অক্সিজেন যুক্ত হওয়ার পরে ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনীতে প্রবেশ করে যায় এবং এই ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনীগুলা তখন দেখা গেছে যে অক্সিজেনযুক্ত রক্ত, সাধারণত অক্সিজেনযুক্ত রক্ত হওয়ার পরে গলবিলে এই রক্ত অক্সিজেনযুক্ত রক্ত হওয়ার পরে ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনীতে প্রবেশ করে। পৃষ্ঠীয় মহাধমনী, সাধারণত দেখা গেছে যে ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনীগুলা যে বড় একটা ধমনীতে গলবিলের পৃষ্ঠদেশে দুইটা বড় রক্তবাহিকায় উন্মুক্ত হয়, যেখানে আমরা দেখতে পাচ্ছি পৃষ্ঠীয় এখানে ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনীগুলা, এখানে ব্রাঙ্কিয়াল ধমনীগুলা সাধারণত গলবিলের পৃষ্ঠদেশে দুইটা রক্তবাহিকায় উন্মুক্ত হচ্ছে, এগুলাকে সাধারণত আমরা ডর্সাল ল্যাটারাল অ্যাওর্টা বলছি এবং পরবর্তীতে দুইটা শাখা মিলিত হয়ে সাধারণত পৃষ্ঠীয় মহাধমনী ডর্সাল অ্যাওর্টা তৈরি করছে, এবং এই গলবিলে সাধারণত এই মহাধমনীর মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত আমরা দেখি যে সারা দেহে বিভিন্ন শাখা প্রশাখা তৈরির মাধ্যমে সারা দেহে অক্সিজেন যুক্ত রক্ত পরিবাহিত হয়ে থাকে। শিরাসমূহ আমরা সাধারণত দেখি যে ব্রাঙ্কিওস্ট্রোমার সিলোমের পৃষ্ঠপ্রাচীরে বিদ্যমান যে কার্ডিনাল শিরাগুলো আছে, অগ্র আর পশ্চাৎ কার্ডিনাল শিরা, দেখা গেছে যে এরা শরীরের বিভিন্ন অংশ থেকে, যেমন দেহ প্রাচীর থেকে, পরিপাক নালী থেকে এবং দেহের পেশিসমূহ থেকে রক্ত বহন করে একসময় সাইনাস ভেনুসাসে নিয়ে আসে। কার্ডিনাল শিরার মাধ্যমে একসময় রক্ত সাইনাস ভেনুসাসে চলে আসে এবং সাইনাস ভেনুসাসের নিকটে আমরা কার্ডিনাল শিরার যে
অনুপ্রস্থ রক্তবাহিকা কার্ডিনাল শিরা থেকে তৈরি হয়। এই অনুপ্রস্থ রক্তবাহিকা তৈরি হচ্ছে কমন কার্ডিনাল ভেন বলছি, এগুলাকে আমরা ডাক্টাস পুভিয়ার বলছি। এবং কার্ডিনাল শিরা থেকে দেখা গেছে যে রক্ত বাহিত হয়ে সাধারণত ওই সাইনাস ভেনাসে এসে জমা হচ্ছে। তারপরে এখানে আমরা দেখছি যে আমাদের ব্রাঙ্কিওস্টোমার যে ইন্টেস্টাইন আছে, ইন্টেস্টাইন থেকে আন্তরিক শিরার মাধ্যমে, তারপরে পেছন দিকে যে কর্ডাল ভেনটা আছে সেখান থেকেও সাধারণত কর্ডাল ভেনের মাধ্যমে রক্ত একসময় বাহিত হয়ে এই সাব ইন্টেস্টিনাল ভেনে রক্ত আনিত হয় এবং এটা তুলনামূলকভাবে একটু বড় রক্তবাহিকা। ফলে এই অংশের সাধারণত রক্তগুলা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলা সাধারণত একসময় সাব ইন্টেস্টিনাল ভেনে জমা হয় এবং এই সাব ইন্টেস্টিনাল যে ভেনটা আছে সেটা যকৃতের হেপাটিক ডাইভার্টিকুলাম, এই হেপাটিক ডাইভার্টিকুলামের গোড়ায় সাধারণত আরেকটা হেপাটিক পোর্টাল ভেনের মাধ্যমে রক্ত এই হেপাটিক ডাইভার্টিকুলামে আনিত হয় এবং সেখান থেকে শাখা প্রশাখা তৈরির মাধ্যমে হেপাটিক ভেন তৈরি করছে। শাখা প্রশাখা বিস্তৃত হয়ে পরবর্তীতে হেপাটিক ভেনের মাধ্যমে সাইনাস ভেনাসে রক্ত আনিত হচ্ছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি শাখা প্রশাখা তৈরির মাধ্যমে যে পরবর্তীতে হেপাটিক ভেন তৈরি করেছে। হেপাটিক ভেন একসময় সাইনাস ভেনাসে রক্ত প্রেরণ করছে। ব্রাঙ্কিওস্টোমার রক্ত সংবহনের গতিপথ। সাধারণত আমি আগে বলেছি এর শরীরের বিভিন্ন অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বিভিন্ন শিরার মাধ্যমে বাহিত হয়ে সাইনাস ভেনাসে এসে জমা হয় এবং পরবর্তীতে সাইনাস ভেনাসাস থেকে রক্ত বেরছে একটা অঙ্কীয় মহাধমনী পথে রক্ত অগ্রসর হয়ে এখানে আমরা দেখছি সাইনাস ভেনাসাস এবং এখান থেকে রক্ত আনিত হয়ে অঙ্কীয় সাইনাস ভেনাসাস থেকে রক্ত অঙ্কীয় মহাধমনীতে চলে যাচ্ছে এবং অঙ্কীয় মহাধমনী থেকে যে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী তৈরি হচ্ছে। অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী পথে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এই গলবিলে ফুলকা দণ্ডে যাচ্ছে এবং সেখান থেকে দেখা গেছে যে শাখা প্রশাখার মাধ্যমে ফুলকা দণ্ডে রক্তকে প্রেরণ করছে এবং গলবিলের এই অংশে যখন রক্তটা পরিশোধন হয়, পরিশোধনের পর অক্সিজেন যুক্ত রক্ত ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী পথে গলবিল থেকে বের হয় এবং পরবর্তীতে এই পৃষ্ঠীয় যে পার্শ্বীয় ডর্সাল আর্টারিগুলো আছে সেগুলো পরবর্তীতে দুইটা একসাথে মিলিত হয়ে পৃষ্ঠীয় মহাধমনী তৈরি করছে এবং এই পৃষ্ঠীয় মহাধমনীর একটা শাখা অন্তঃক্যারোটিড ধমনী হিসাবে দেহের সম্মুখ দিকে দেখা গেছে যে রক্ত বহন করছে এবং এই পৃষ্ঠীয় ধমনীর বিভিন্ন শাখা তৈরির মাধ্যমে শরীরের পশ্চাৎ দিকে সাধারণত এরা রক্ত প্রেরণ করছে। এখানে আমরা ছবিতে দেখি ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী, এখানে ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী পরস্পর যুক্ত হয়েছে। এভাবেই দেখা গেছে যে ব্রাঙ্কিওস্টোমা রক্ত সংবহনতন্ত্রে সাধারণত বিভিন্ন গতিপথে রক্ত পরিবাহিত হয়ে থাকে। আজকে এটাই আমার দ্বিতীয় বর্ষের ছাত্রদের জন্য অনলাইন ভিত্তিক ক্লাস। পরবর্তীতে নতুন কোনো টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।